আচ্ছা, আজকে আমরা ফিজিক্স দেখব। ফিজিক্সে হচ্ছে আজকে আমরা চ্যাপ্টার 5টা শেষ করে ফেলবো, মানে চ্যাপ্টার 5 যে রিভিউ করতেছিলাম। তো আমরা বোয়ান্সের কিছু ম্যাথ দেখব। আর গতদিন আমরা যে মানে এর আগের ক্লাসে যে প্যাসকেলস ল দেখছিলাম, প্যাসকেলস লতে এনার্জি কনজারভেশনটা এক্সপ্লেন করব। আর আহ, তোমাদের যদি এই চ্যাপ্টারে আর কোনো টপিকের প্রবলেম থাকে আমাকে বলতে পারো। বুয়ান্সিটা দেখানোর রিজন হচ্ছে এটার ম্যাথ খুব কম দেখানো হয়েছিল, আর কয়েকজন বলছিল যে এটাতে প্রবলেম হয়, তো আমি এর জন্য দেখাইছি। আর তোমাদের যদি ইলাস্টিসিটি পোর্শনটাতে বা আইডিয়াল গ্যাস লর পোর্শনটাতে প্রবলেম থাকে আমাকে বলতে পারো, আমি ওগুলোও দেখাই দিব। আচ্ছা, আমরা শুরু করি। আমরা হচ্ছে প্যাসকেলস ল দিয়ে শুরু করব। আর আমার কথা শুনতে যদি প্রবলেম হয় আমাকে একটু জানাবা। ওকে, তো আমরা এর আগের ক্লাসে প্যাসকেলস ল দেখছিলাম। প্যাসকেলস ল হচ্ছে তোমার একটা ফোর্স মাল্টিপ্লায়ার বলতে পারো। আহ, কারণ আমরা প্যাসকেলস ল ইউজ করে হচ্ছে একটা ছোট ফোর্স অ্যাপ্লাই করে একটা বড় ফোর্স, অথবা একটা বড় ফোর্স অ্যাপ্লাই করে একটা ছোট ফোর্স পেতে পারি। ওকে, বোথ ডিরেকশনসেই এটা কাজ করে। তো লটা কীরকম ছিল? লটা ছিল যে আমাদের যদি এরকম একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, যে এখানে হচ্ছে আমাদের আহ, তোমার ফ্লুইড আছে একটা তোমার জারের ভিতর, আর এখানে হচ্ছে একটা কলাম আছে, সেই কলামটার ক্রস সেকশনাল এরিয়া কম, আর এখানে আরেকটা কলাম আছে যেটার ক্রস সেকশনাল এরিয়া অনেক বেশি। অ্যান্ড আমরা যদি এখানে দুইটা পিস্টন প্লেস করি, ধরো এখানে একটা পিস্টন প্লেস করলাম আর এখানে আরেকটা পিস্টন প্লেস করলাম এরকম, তখন আমরা যদি ছোট পিস্টনে একটা ছোট ফোর্স অ্যাপ্লাই করি, তখন দেখা যায় যে বড় পিস্টনে একটা বড় ফোর্স পাওয়া যায়। এটাই হচ্ছে প্যাসকেলস ল ছিল। আচ্ছা, তো প্যাসকেলস লর ব্যাপারে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে প্যাসকেলস ল কিন্তু সব ফ্লুইডের জন্য কাজ করে না। এটা হচ্ছে তোমার মানে ফ্লুইডটা যদি কম্প্রেসিবল হয় তখন কাজ করে না। তো প্যাসকেলস ল মানে এটা কাজ করে না ফর কম্প্রেসিবল ফ্লুইডস। ওকে, তো এটা লিখে রাখো, compressible fluids do not exhibit this law। ঠিক আছে, এটা লিখে রাখো যে ধরো যদি ফ্লুইডটা কম্প্রেসিবল হয় তো তখন অ্যাকচুয়ালি প্যাসকেলস ল কাজ করে না। তো কম্প্রেসিবল ফ্লুইড কারা? কম্প্রেসিবল ফ্লুইড হচ্ছে ইউজুয়ালি যারা গ্যাস। আমরা জানি ফ্লুইড হচ্ছে বেসিক্যালি তোমার গ্যাস আর লিকুইড। তো এখন যদি আহ, আমরা গ্যাসের ব্যাপারে বলি, গ্যাসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্যাসকেলস ল অ্যাপ্লিকেবল হবে না। ওকে, গ্যাস হচ্ছে কম্প্রেসিবল। আর তোমার লিকুইডের ক্ষেত্রে প্যাসকেলস ল তোমার অ্যাপ্লিকেবল। কম্প্রেসিবল মানে হচ্ছে যেটাকে আমি ফোর্স দিলে কম্প্রেস করা যায়, আর কম্প্রেসিবল না, তারা হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্স দিলে কম্প্রেস হয় না, তারা ইনকম্প্রেসিবল। ওকে, আচ্ছা, তো লটা কীরকম ছিল? লটা ছিল এরকম যে আমাদের এই ছোট পিস্টনটার ক্রস সেকশনাল এরিয়া যদি A1 হয়, আর আমাদের বড় পিস্টনটার ক্রস সেকশনাল এরিয়া যদি A2 হয়, অ্যান্ড আমরা যদি এই ছোট পিস্টনটায় একটা ফোর্স অ্যাপ্লাই করি যেটা হচ্ছে তোমার F1, এটা হচ্ছে F1, আর তখন আমরা এই বড় পিস্টনটায় একটা ফোর্স পাবো, মাচ লার্জার ফোর্স পাবো, যেটা হচ্ছে F2। অ্যান্ড লটা কীরকম ছিল? তো আমরা বলছিলাম যে এখানে অ্যাকচুয়ালি প্রেশারটা কনজার্ভ থাকে, দ্যাট ইজ আমরা ছোট পিস্টনে যতটুকু প্রেশার ক্রিয়েট করব সেই প্রেশারটাই ফ্লুইডের ভিতর দিয়ে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে ট্রান্সমিট হয়ে আলটিমেটলি এই বড় পিস্টনটায় এসে অ্যাপ্লাইড হবে। অ্যান্ড এই প্রেশারটা অ্যাকচুয়ালি সব জায়গাতেই ইনক্রিজ হবে, মানে প্রেশারটা এখানে অ্যাপ্লাই করার সাথে সাথে পুরো ফ্লুইডেই হচ্ছে এই প্রেশারটা ইনক্রিজ হবে। তো আমাদের লটা ছিল কীরকম? ল ছিল এরকম যে আমাদের আহ, ছোট পিস্টনে যে অ্যাপ্লাইড ফোর্স F1 ডিভাইডেড বাই ছোট পিস্টনের যে এরিয়া, সেইটা ইজ ইকুয়াল টু হচ্ছে বড় পিস্টনে অ্যাপ্লাইড ফোর্স ডিভাইডেড বাই বড় পিস্টনের এরিয়া। তো এটা অ্যাকচুয়ালি একটা ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করে। কেন? কারণ আমরা যদি এখানে F2 ইকুয়েশনটা দেখি, F2 ইজ ইকুয়াল টু দেখা যায় F1 ইন্টু A2 বাই A1। তো আমি যদি ধরো বললাম যে এটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে সে 5 সেন্টিমিটার স্কোয়ার,
আর এইটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে তোমার 20 সেন্টিমিটার স্কোয়ার। তখন আমি যদি এখানে ধরো 2 নিউটনের একটা ফোর্স অ্যাপ্লাই করি, তখন এই বড় পিস্টনে কত ফোর্স পাবো, সেটা হবে 2 × 20 / 5, which is 8. দ্যাট ইজ আমার ক্রস সেকশনাল এরিয়া এখানে 4 টাইমস হচ্ছে ছোটোটা থেকে বড়টায়। দ্যাটস ওয়াই আমার ফোর্সটাও হচ্ছে দেখো 4 টাইমস হয়ে গেছে। এটাই হচ্ছে প্যাসকেলস ল। এখন প্যাসকেলস ল অ্যাকচুয়ালি কীভাবে আসছে, মানে কীভাবে ফার্স্টে বোঝা গেল যে প্রেশারটা অ্যাকচুয়ালি সব জায়গায় সেম থাকবে? সো সেটা দেখি। মানে প্যাসকেলস ল কেন এই জিনিসটা তোমার সিওরিটি দেয় যে এই পিস্টনে যে প্রেশারটা ক্রিয়েট হবে সেইটা অ্যাকচুয়ালি এই পিস্টনের ক্রিয়েটেড প্রেশারে ইকুয়াল হবে। এটা কিভাবে আমরা জানলাম? তো সেটাই এখন দেখব। আচ্ছা, তো প্যাসকেলস ল অ্যাকচুয়ালি আসছে তোমার এনার্জি অ্যান্ড ম্যাস কনজারভেশন থেকে। ওকে, তো মানে এটা মেইন বেসিসটাই হচ্ছে এনার্জি কনজারভেশন। এনার্জি কনজারভেশন, তো আমরা জানি যে অ্যাকচুয়ালি এনার্জি ডিস্ট্রয়ও হয় না, ক্রিয়েটও করা যায় না। এটা হচ্ছে জাস্ট এক ফর্ম থেকে আরেক ফর্মেটে যায়। যাচ্ছে এনার্জি হচ্ছে কোনো একটা সিস্টেমে কনস্ট্যান্ট থাকে। আমরা যদি একটা সিস্টেম ওয়াইজ চিন্তা করি তখন অ্যাকচুয়ালি এখানে এনার্জি, টোটাল এনার্জিটা কনজার্ভ থাকে। আচ্ছা, তো এখন আমরা আমাদের ওই সিনারিওটা আবার কনসিডার করি যে আমাদের হচ্ছে এরকম একটা ডিভাইস আছে। ধরো আমি এবার এটা একটু ডিফারেন্ট করে আঁকি। ধরো এরকম, ধরো এইভাবে আঁকি। আর এরকম। আচ্ছা, তো এখানে আমরা জাস্ট ওই আগের অ্যারেঞ্জমেন্টটাই আঁকছি, বাট এবার হচ্ছে আমি একটু অন্যভাবে আঁকছি। আর এইখানে হচ্ছে আমরা তোমার এরকম পিস্টন দিলাম। এই একটা পিস্টন, এটা হচ্ছে ধরো একটা স্মল পিস্টন, এটা হচ্ছে একটা স্মল পিস্টন এরকম, মানে এই এন্ডটাই হচ্ছে এরকম ছোট। আর এইখানে একটা বড় পিস্টন দিলাম, ধরো এরকম একটা বড় পিস্টন এখানে দিলাম। ওকে, আর এটার ভিতরে হচ্ছে একটা ইনকম্প্রেসিবল ফ্লুইড আছে, মানে ওয়াটার আর কি। ধরো তো এখানে হচ্ছে ওয়াটার। আচ্ছা, তো আমরা এটাই এখন দেখব যে কেন অ্যাকচুয়ালি তোমার এখানে যে প্রেশারটা, সেই প্রেশারটা কেন কনস্ট্যান্ট থাকে। মানে আমার প্রেশার কেন মাল্টিপ্লাই হইলো না, এটা একটা ন্যাচারাল কোশ্চেন। যে ফোর্স যদি মাল্টিপ্লাই হইতে পারে তাহলে প্রেশারটা কেন হইলো না, বা আমরা কেন ফার্স্টেই ধরে নিলাম যে আমাদের ওভারঅল প্রেশারটা সব জায়গায় সেম। আচ্ছা, তো ধরো আমাদের এই পিস্টনটা, এখানে আমরা পিস্টনের হ্যান্ডেল দিয়ে দিই, এটা হ্যান্ডেল আর এই হচ্ছে আর একটা হ্যান্ডেল। তো ধরো আমাদের এই যে পিস্টনটা, এইটাকে আমরা কিছুটা নিচে নামালাম। তো এইটুক নিচে নামাইছি, ধরো এটা হচ্ছে D1 অ্যামাউন্ট নিচে নামাইছি। আর আমাদের ছোট পিস্টনটার তোমার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে A1, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে A1। আর আমাদের বড় পিস্টনটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে A2। অ্যান্ড ধরো আমরা আমাদের বড় পিস্টনটাকে, এটা যদি একটু নিচে নামে ডেফিনেটলি এটা একটু উপরে উঠবে। তো আমরা ধরলাম যে আমাদের বড় পিস্টনটা উপরে উঠছে হচ্ছে D2। ওকে, বড় পিস্টনটা উপরে উঠছে হচ্ছে D2 অ্যামাউন্ট। যদি এটা কার্ভড, বাট আসলে ওই তুমি জাস্ট লিনিয়ার ডিসপ্লেসমেন্টটা চিন্তা করতেছো আর কি। ওকে, তো এইখান থেকে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা যখন এইভাবে তোমার এই সাইড দিয়ে এটাকে প্রেস করতেছি, তখন কিন্তু ডেফিনেটলি এইখানে এই যে ওয়াটার আমরা কতটুক নিচে নামাচ্ছি D1 অ্যামাউন্ট, ঠিক আছে। আর এইখানে এই পিস্টনটা কতটুকু উপরে উঠতেছে সেটা হচ্ছে D2 অ্যামাউন্ট। তার মানে আমি এইখান থেকে যতটুক ওয়াটার নিচে ঠেলে দিছি ততটুক ওয়াটারই অ্যাকচুয়ালি এইখানে উঠছে। মানে ওয়াটারের অ্যামাউন্টটা কিন্তু দুই এন্ডে সেম, এটা তো ক্লিয়ার, রাইট? যে আমরা এইখানে যতটুক ওয়াটারকে ডিসপ্লেস করব, তত মানে ওয়াটারের যতটুক ভলিউম ডিসপ্লেস করব বা যতটুক ম্যাসের ওয়াটার ডিসপ্লেস করব,
ততটুক ওয়াটারই অ্যাকচুয়ালি এখানে তোমার এইখান থেকে মানে এইখানে ততটুক ওয়াটারই হচ্ছে উপরের দিকে উঠবে। ওকে, তো আমরা বলতে পারি যে এখানে অ্যাকচুয়ালি ওয়াটারের ভলিউম বা ওয়াটারের যে ম্যাস সেটা কনস্ট্যান্ট। তো আমরা অ্যাকচুয়ালি ভলিউম কনস্ট্যান্ট এটা বলাই না, বিকজ ভলিউম যদি সেম থাকে তাহলে ম্যাসও কনস্ট্যান্ট, বিকজ ডেনসিটি হচ্ছে সেম। তো আমরা এখানে বলতে পারি যে যদি ভলিউমটা কনজার্ভ থাকে, ভলিউম হচ্ছে কনজার্ভড, এটা তো আমরা একদমই শিওর, বিকজ ভলিউম তো কনজার্ভ থাকবেই। আর এটা আমরা ইনকম্প্রেসিবল ফ্লুইড নিয়ে কাজ করতেছি, দ্যাট ইজ এটাতে আমরা প্রেশার অ্যাপ্লাই করলে এটার ভলিউম কমে যায় না, এটা ইনকম্প্রেসিবল। সো যেটা হবে যে এখানে লেফট এন্ডে তুমি যতটুক ওয়াটার নিচের দিকে সরাই ফেলতেছো, মানে ধরো লেফট এন্ডে তোমার পিস্টনটা এখন এইখানে চলে আসছে, আর ততটুক ওয়াটারের ভলিউম অ্যাকচুয়ালি রাইট সাইডের পিস্টনটা যতটুক উপরে উঠছে ততটুকের ভলিউমের সমান হবে। ধরো রাইট সাইডের পিস্টনটা এখন এইখানে উঠছে, ওকে, তো এইখানে অ্যাকচুয়ালি ততটুক ওয়াটারই আসবে। তো এখন বলো তো যে যদি আমার ছোট পিস্টনটার ক্রস সেকশনাল এরিয়া A1 হয়, আর এখানে যদি আমি D1 অ্যামাউন্ট এটাকে নিচের দিকে প্রেস করি, তখন কতটুক ওয়াটারকে ডিসপ্লেস করা হইলো, কতটুক ভলিউমের ওয়াটার ডিসপ্লেস করা হইলো বলো তো? এখানে আমি কতটুক ওয়াটার ডিসপ্লেস করতেছি এই ছোট পিস্টন দিয়ে? A1 into D1. হ্যাঁ, A1 ইন্টু D1, বিকজ আমাদের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে A1 আর এখানে লেংথটা হচ্ছে D1 বা হাইট হচ্ছে D1। তো তুমি যদি একটা ছোট সিলিন্ডারের মতো চিন্তা করো তখন এটা হচ্ছে A1 D1। আর রাইট সাইডে কতটুক? রাইট সাইডে হচ্ছে A2 ইন্টু D2, A2 ইন্টু হচ্ছে D2, অ্যান্ড এই দুইটা কোয়ান্টিটি সেম, বিকজ আমাদের ভলিউম তো বাড়তেছে না বা কমতেছে না। ওকে, সো এটা লেখা যায় A1 D1 ইজ ইকুয়াল টু হচ্ছে A2 D2। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি এখানে এনার্জি কনজারভেশন চিন্তা করি, আমরা জানি যে আমরা যদি মানে একটা সিস্টেম চিন্তা করি, ওইখানে আমি যতটুক ওয়ার্ক করব সেই ওয়ার্কটাই আমি আবার ফেরত পাবো। মানে আমি যদি কোনো ধরনের এনার্জি লস নেগলেক্ট করি, ফর এক্সাম্পল ফ্রিকশনের জন্য অথবা হিটের জন্য, যে কোনো ধরনের এনার্জি লস যদি আমি ইগনোর করি, তখন এইখানে আমি যতটুক ওয়ার্ক করব, তো ধরো আমি এখানে ওয়ার্ক কীভাবে করব, আমি এখানে একটা ফোর্স দিয়ে ওয়ার্ক করব। তো ধরো আমি এখানে ফোর্স দিচ্ছি F1, তো এইখানে যতটুক ওয়ার্ক আমি করব ততটুক ওয়ার্কই আমি এই এন্ডে পাবো, রাইট? তো এই এন্ডে হচ্ছে একটা ফোর্স উপরের দিকে পাওয়া যাবে এখানে, তো আমরা ওই ফোর্সটার ভ্যালুই বের করতে চাই, ঠিক আছে? বা আমরা দেখতে চাই যে এখানে প্রেশার জিনিসটা কীরকম থাকে। আচ্ছা, তো এইটা আমাদের একদম কমন সেন্স থেকে আসে যে ভলিউম হচ্ছে কনজার্ভড, আর আমরা এতদিন যেহেতু ফিজিক্স অনেক কিছুই পড়ছি, তো আমরা বুঝি যে অ্যাকচুয়ালি এনার্জিটাও কনজার্ভডই থাকবে। ওকে, তো এখানে আমরা এনার্জি কনজারভেশন যদি অ্যাপ্লাই করি, এখানে লেখো এনার্জি ইজ অলসো কনজার্ভড। আমরা যদি এনার্জিকে কনজার্ভ ধরি, তখন দেখো লেফট হ্যান্ডে যতটুক ওয়ার্ক করা হচ্ছে, ধরো এই ওয়ার্কটাকে আমি বললাম W ইন, মানে ইনপুট ওয়ার্ক, কতটুক ওয়ার্ক ইনপুট করতেছি। আর সেটা ইকুয়াল কি হবে? সেটা ইকুয়াল হবে এই যে রাইট সাইডে আমি কতটুক ওয়ার্ক আউটপুট পাচ্ছি, ঠিক আছে? সো এটা হচ্ছে ওয়ার্ক আউটপুট। সো এনার্জি কনজারভেশন বলে যে এই দুইটা ওয়ার্কের অ্যামাউন্ট সেম হবে। আমি লেফট হ্যান্ডে যতটুক ওয়ার্ক ইনপুট হিসেবে দিব বা এনার্জি ইনপুট হিসেবে দিব, সেই সেম অ্যামাউন্ট অফ এনার্জিটা আমি রাইট সাইড থেকে পাবো। যদি আমরা একদম আইডিয়াল সিচুয়েশন চিন্তা করি যে কোনো হিটের জন্য এনার্জি লস্ট হচ্ছে না বা ফ্রিকশন নাই এখানে। সো আচ্ছা, একটু ওয়েট ধরো। আচ্ছা, সো যেখানে ছিলাম এখানে আমরা যতটুক ওয়ার্ক ইনপুট দিব ততটুক ওয়ার্কই হচ্ছে এখান থেকে আউটপুট পাবো। তো আমরা দেখি যে এখানে ওয়ার্ক কতটুকু ইনপুট দেওয়া হচ্ছে। তো লেফট হ্যান্ডে আমরা কতটুক ওয়ার্ক করতেছি কিভাবে বের করা যায় বলো তো? এখানে F1 D1. হ্যাঁ, F1 ইন্টু D1, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আর রাইট সাইডে আমরা কতটুকু ওয়ার্ক করতেছি সেটা কিভাবে বের করা যায়? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ফোর্সটা এখানে প্রডিউস হবে সেই ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো এটা হবে F2 ইন্টু D2। ওকে, সো আমরা বুঝলাম এই স্টেটমেন্টটাও ট্রু।
তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই স্টেটমেন্টটা ট্রু, আর এখানে দেখা যাচ্ছে এই স্টেটমেন্টটা ট্রু। তো আমরা যদি এইটাকে যদি ইকুয়েশন 1 বলি আর এটাকে যদি ইকুয়েশন 2 বলি, and আমরা যদি দেন 2 কে 1 দিয়ে ডিভাইড করি, 2 ডিভাইডেড বাই 1, তখন কত পাওয়া যাবে দেখো? তখন পাওয়া যাবে f1 মাল্টিপ্লাইড উইথ d1 ডিভাইডেড বাই হচ্ছে a1 ইন্টু d1, a1 ইন্টু d1 is equal to f2 ইন্টু d2, f2 ইন্টু হচ্ছে d2 ডিভাইডেড বাই তোমার a2 ইন্টু d2, a2 ইন্টু হচ্ছে d2। ঠিক আছে, সো এখন দেখো d1 কাটা, d2 কাটা, সো আমরা এখান থেকে পাই যে তোমার f1 বাই a1 is equal to f2 by d2, sorry f2 by a2। ঠিক আছে, and আমরা জানি f1 by a1 হচ্ছে প্রেসার অন দি লেফট পিস্টন। তো এটা আমরা এইভাবে লিখতে পারি যে এটা হচ্ছে প্রেসার 1 আর এদিকে হচ্ছে এটা প্রেসার 2। ঠিক আছে, সো এইখান থেকেই অ্যাকচুয়ালি মানে আমরা অ্যাকচুয়ালি উল্টাভাবে দেখি সবসময় যে তোমার প্যাসকেলস ল হচ্ছে এইটা, অ্যান্ড দেন আমরা দেখাই যে আসলে এইখানে এনার্জিটা কনজার্ভ থাকে, বাট এটা আসলে আসছে উল্টাভাবে। মানে ভলিউম কনজার্ভড অ্যান্ড এনার্জি কনজার্ভড এটা তো ইউনিভার্সাল, ম্যাস আর এনার্জি কনজার্ভ থাকে, আর আমরা ওইখান থেকে অ্যাকচুয়ালি এই স্টেটমেন্টটা তোমার ডিরাইভ করতে পারি। ওকে, অ্যান্ড তুমি এখান থেকে তাহলে এটাও বুঝলা যে আসলে প্যাসকেলস লতে এনার্জি কনজার্ভ থাকেই, বিকজ ওইটার উপর বেস করে এই লটা আসছে। ওকে, তো প্যাসকেলস লতে কিন্তু আমরা এক্সট্রা কোনো ওয়ার্ক পাই না, জাস্ট এটা একটা ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করতে পারে। তো এটা কেন কুল? এটা কুল এই কারণে যে ধরো তুমি যদি এই ছোট পিস্টনে ধরো তুমি নিজে দাঁড়াও, ধরো এই হচ্ছে তুমি এখানে ধরো তুমি দাঁড়াইলা, আর এইখানে ধরো একটা বড় গাড়ি রাখা আছে, তো তুমি তোমার ওয়েট দিয়ে এই গাড়িটাকে এখানে ব্যালেন্সড অবস্থায় রাখতে পারবা। আর ধরো তুমি যদি আরো মোটা কাউকে এখানে দাঁড়া করো, হয়তো গাড়িটাকে লিফটও করতে পারবা। ঠিক আছে, তো এইগুলো অ্যাকচুয়ালি খুবই ওয়াইডলি ইউজড, এরকম হেভি জিনিস লিফটিং এর ক্ষেত্রে তোমার এই প্যাসকেলস ল, হাইড্রোলিক লিফট বলে ওগুলোকে, আর হাইড্রোলিক প্রেস বলে, তো ওইগুলো ইউজ করে হচ্ছে খুব হাই অ্যামাউন্ট অফ প্রেশার পাওয়া যায়। ইভেন সাইকেলের ব্রেকও কিন্তু হাইড্রোলিক ব্রেক থাকে। তো তুমি চিন্তা করো যে তুমি একটা সাইকেলের ব্রেক যখন প্রেস করো, তো ওইখানে কিন্তু তুমি খুব তোমার হাত দিয়ে জাস্ট খুব ছোট একটা অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করো, বাট ওইটা কীভাবে তোমার রোটেটিং টায়ারকে থামায় ফেলে খুব তাড়াতাড়ি। তো এখানে অ্যাকচুয়ালি তোমার হাতে অ্যাপ্লাইড ফোর্সটা হাইড্রোলিক্সের মাধ্যমে তোমার মাল্টিপ্লাইড হয়, প্যাসকেলস ল ইউজ করে মাল্টিপ্লাইড হয়, যেটা তোমার টায়ার রোটেটিং টায়ারটাকে বা তোমার সাইকেলটাকে স্টপ করার জন্য ইনাফ হয়। ঠিক আছে, তো এটার অ্যাকচুয়ালি অনেক ইউজ আছে এই প্যাসকেলস ল এর। ওকে, সো আই হোপ বুঝতে পারছো প্যাসকেলস ল কীভাবে আসছে, অ্যান্ড এটা খুবই সহজ, জাস্ট f1 বাই a1 ইজ ইকুয়াল টু f2 বাই a2। অ্যান্ড যেহেতু পুরো চ্যাপ্টারেরই আমরা রিভিউ করতেছিলাম, তো এখানে আইডিয়াল গ্যাসের লগুলো লিখে দিই। এই যে আইডিয়াল গ্যাস হচ্ছে কি, মানে গ্যাস হচ্ছে কম্প্রেসিবল ফ্লুইড, তো ওদের জন্য অ্যাকচুয়ালি প্যাসকেলস ল কাজ করে না। তো ওদের জন্য তিনটা আলাদা আলাদা ল আছে, এগুলো তোমরা দেখছো এর আগে। ওদের জন্য একটা হচ্ছে তোমার বয়েলস ল, যেটা বলে যে গ্যাসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি তার ভলিউম হচ্ছে তার উপর অ্যাপ্লাইড প্রেশারের ইনভার্সলি প্রপোর্শনাল। দ্যাট ইজ, এখানে তুমি যদি একটা গ্যাস সিলিন্ডার নাও, ধরো এখানে যদি একটা গ্যাস সিলিন্ডার নাও, আর এখানে যদি একটা পিস্টন রাখো, ওয়েট, হ্যাঁ এখানে যদি তুমি একটা পিস্টন রাখো,
আচ্ছা, তো ধরো এই হচ্ছে একটা পিস্টন, আর এটার ভিতরে হচ্ছে গ্যাস আছে। তো গ্যাস হচ্ছে কি কম্প্রেসিবল, মানে গ্যাসকে প্রেস করলে ওর ভলিউম কমে আসে। বাট এই লিকুইডের ক্ষেত্রে কিন্তু এটা ট্রু না, অ্যান্ড ওইটাই কিন্তু আমাদের প্যাসকেলস লয়ের ফাউন্ডেশন ছিল, যে ভলিউমটা কনজার্ভ থাকতে হয়। তো এখানে যদি ধরো গ্যাস পার্টিকেল থাকে, ধরো মিথেন গ্যাস বা বিউটেন, তো বয়েলস ল বলে যে তুমি এটার উপর যতটুকু প্রেসার ক্রিয়েট করবা, এটার উপর যতটুকু প্রেসার ক্রিয়েট করবা, তত এই ভলিউম কমে যাবে। ওকে, মানে কাইন্ড অফ এরকম। ধরো ওয়েট একটু, আহ, ধরো এখানে এই যে পিস্টনটা, তুমি যদি এই পিস্টনটা এরকম মানে প্রেসার দাও, তখন ওই গ্যাসের ভলিউমটাও কমে আসবে। ওকে, তো মানে এখানে যত প্রেসার দিবা তত এই ভলিউমটা কমে আসবে। ওকে, একদম জিরো হবে না, বাট কমবে আর কি। তো এটা ইনভার্সলি প্রপোর্শনাল, অ্যান্ড এটার ফর্মুলাটা হচ্ছে এরকম যে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। ওকে, এখানে গ্যাস পার্টিকেল থাকবে, অ্যান্ড আমরা যে প্রেসারটা দিব আর এই গ্যাসের যে ভিতরে যে ভলিউম, সেটার সাথে রিলেশন হচ্ছে এটা ইনভার্সলি প্রপোর্শনাল। অ্যান্ড এরপর আছে হচ্ছে চার্লস ল। তো চার্লস ল বলে যে ভলিউম আর টেম্পারেচার হচ্ছে প্রপোর্শনাল, মানে একটা গ্যাসের ভলিউম তুমি যত বাড়াবা, সরি টেম্পারেচার যত বাড়াবা তার ভলিউম তত বাড়বে। তো ধর এখানে একটা গ্যাস সিলিন্ডার আছে, অ্যান্ড এইখানে হচ্ছে পিস্টন রাখা একটা, পিস্টন মানে হচ্ছে একটা ঢাকনি, ঠিক আছে। এখানে হচ্ছে একটা পিস্টন রাখা, ধরো এভাবে দেখাই। অ্যান্ড তুমি যদি এটা হিট দাও, তখন দেখা যাবে যে এই পিস্টনটা আস্তে আস্তে উপরে উঠবে, ঠিক আছে। তো ধরো এরকম ছিল, তুমি আস্তে আস্তে টেম্পারেচার বাড়াবা বা হিট দিবা, এই পিস্টনটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে চার্লস ল। তো চার্লস ল বলে ভি ইজ প্রপোর্শনাল টু টি, টেম্পারেচার যত বাড়াবা ভলিউম তত বাড়তে থাকবে। ওকে, আর আরেকটা ল আছে, লটার নাম যদিও খুব উইয়ার্ড, এটা হচ্ছে গে লুসাক্স ল। যদিও সে রিয়েল লাইফে স্ট্রেট ছিল, সে গে ছিল না, বাট তার নামের সাথে গে আছে। আচ্ছা, এনিওয়েজ, তো গে লুসাক্স ল, গে লুসাক্স ল হচ্ছে প্রেশার হচ্ছে টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল, পি ইজ প্রপোর্শনাল টু টি। তো এই যে তিনটা ল দেখতেছো, মানে এটাও অ্যাকচুয়ালি লজিক্যাল। ও আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, বয়েলস লতে হচ্ছে আমরা অ্যাজিউম করি টেম্পারেচারে কোনো চেঞ্জ হবে না, টেম্পারেচার হচ্ছে কনস্ট্যান্ট। চার্লস লতে আমরা অ্যাজিউম করি যে প্রেশার হচ্ছে কনস্ট্যান্ট, আমরা প্রেশার ভ্যারি করতেছি না। দ্যাট ইজ, আমরা যদি প্রেশার ভ্যারি করতে না দিই, দ্যাট ইজ তখন আমরা এই পিস্টনটাকে হচ্ছে ফ্রিলি মুভ করতে দিচ্ছি। তুমি চিন্তা করো, এখানে যদি তুমি হিট দাও, তো হিট যদি দাও, তখন তুমি যদি পিস্টনটা মুভ করতে না দাও, তখন ডেফিনেটলি কি এখানে প্রেশার ভিতরে বাড়তে থাকবে, রাইট। ভিতরে গ্যাস পার্টিকেলগুলো অনেক দ্রুত মুভ করতে থাকবে, অ্যান্ড যে ওইটা একটা ইমেন্স প্রেশার ক্রিয়েট করবে পুরা সিলিন্ডারের সারফেসে আর পিস্টনেও। আর তুমি যদি এটাকে ফ্রিলি মুভ করতে দাও, মানে তুমি যদি অ্যালাউ করো, মানে তুমি যদি অ্যালাউ করো যে এটা ফ্রিলি মুভ করতে পারবে, কোনো সমস্যা হবে না, তখন কিন্তু ও হিট অ্যাবজর্ব করলে এই ভলিউমটা আস্তে আস্তে এক্সপ্যান্ড হতে থাকবে, অ্যান্ড পিস্টনটা উপরের দিকে উঠতে থাকবে। তো তখন তোমার প্রেশারটা বাড়লো না। ওকে, তো প্রেশার কুকারে অ্যাকচুয়ালি কী হয়, প্রেশার কুকারে হচ্ছে হিট দিয়ে দিয়ে ওই প্রেশারটা খুব বাড়ানো হয়, অ্যান্ড একটা সময় প্রেশারটা যখন একটা সার্টেন থ্রেশহোল্ড থেকে বেশি হয়ে যায়, তখন ওই প্রেশারটা রিলিজ করার জন্য এক্সপ্যান্ডেড গ্যাসটা বের করে দেওয়া হয়। তুমি দেখবা যে প্রেশার কুকার কিন্তু একটা সার্টেন টাইম পর পর ওই যে হুইসেল দেয়, তাই না। তো ওই সময় কিন্তু ওই এক্সপ্যান্ডেড ভিতরে যতটুকু গ্যাস এক্সপানশন হয়েছে এক্সট্রা, যেটার জন্য প্রেশারটা এখন অনেক বেশি,
সেই অ্যামাউন্ট অফ গ্যাসটা বের করে দেয় যাতে প্রেশারটা আবার নর্মাল হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই যে তিনটা ল, এখানে গেলুসক্স লতে হচ্ছে তোমার ভলিউম কনস্ট্যান্ট রাখা হয়, দ্যাট ইজ আমরা পিস্টনটাকে মুভ করতে দেই না। সো এটাও লজিক্যাল, তুমি যদি এই পিস্টনটাকে একদম এখানে ফিক্স করে দাও, মানে নড়াচড়া করতে পারবে না, তখন কি হবে? হিট দিলে এখানে হিউজ প্রেশার ক্রিয়েট হবে। ওকে, তো এখানে আমাদের কনস্ট্রেন্ট হচ্ছে তোমার ভলিউম হচ্ছে কনস্ট্যান্ট। তো এই তিনটা লকে কম্বাইন করলে আইডিয়াল গ্যাসের ল পাওয়া যায়। সেটা হচ্ছে, মানে এই তিনটা লকে যদি আমি একটা সিঙ্গেল ফর্মুলা দিয়ে এক্সপ্রেস করতে চাই, সেটার মানে সেই ফর্মুলাটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। ওকে, দেখো এখানে তো আমরা এই ফর্মুলাগুলো কিভাবে এখান থেকে পেতে পারি। ধরো টি যদি কনস্ট্যান্ট হয়, এই প্রথম কেসটা টি হচ্ছে কনস্ট্যান্ট, তখন পিভি হচ্ছে সাম কনস্ট্যান্ট, বিকজ এন একটা কনস্ট্যান্ট, এন হচ্ছে মোল নাম্বার অফ গ্যাস, ক্যাপিটাল আর একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, তো ওভারঅল রাইট হ্যান্ড সাইডটা একটা কনস্ট্যান্ট হবে। সো আমরা তখন বলতে পারবো যে ভি হচ্ছে সাম কনস্ট্যান্ট ডিভাইডেড বাই দ্য প্রেশার। সো আমরা তখন বলতে পারি যে ভলিউম হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল অর ব্যস্তানুপাতিক অফ প্রেশার। ওকে, এটা হচ্ছে বয়েলস ল। আবার চার্লস ল কিভাবে পাওয়া যায় এখান থেকে? চার্লস লতে হচ্ছে আমরা প্রেশার কনস্ট্যান্ট ধরি, সো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তো পি যদি কনস্ট্যান্ট হয়, এটা হচ্ছে সাম কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে ভলিউম, আর এন আর আর এই দুইজনও কনস্ট্যান্ট, এটা হচ্ছে টি। সো এখান থেকে বুঝতেই পারতেছো টেম্পারেচার যত বাড়াবা ভলিউম তত বাড়বে। সো ভি এর সাথে টেম্পারেচারের রিলেশন হচ্ছে ইয়া প্রপোর্শনাল অর সমানুপাতিক। অ্যান্ড দেন আমরা যদি এই গেলুসক্স লতে আসি, তো এখানে হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট। তো ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, তো পিভি ইজ ইকুয়াল টু এনআরটিতে এটা হচ্ছে সাম কনস্ট্যান্ট, অ্যান্ড এই দুইজনের কনস্ট্যান্ট। তো এই প্রেশার হচ্ছে অনলি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, টেম্পারেচার যত বাড়বে প্রেশার তত বাড়বে। সো এখান থেকেই আসছে পি ইজ প্রপোর্শনাল টু টি। ওকে, তো এগুলো হচ্ছে আইডিয়াল গ্যাস ল, অ্যান্ড এই তিনটাকে অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল ফর্মুলা দিয়ে এক্সপ্রেস করা হয়, সেটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ফর্মুলা, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। অ্যান্ড অ্যাকচুয়ালি বয়েলস ল, চার্লস ল, গেলুসক্স ল এর তিনটা গ্রাফ আছে, তো আমরা এগুলো দেখি। বয়েলস লর গ্রাফ অনেক সময় এক্সামে আসে। আচ্ছা, তোমাদের বইতে প্রবাবলি এই তিনটা ল এক্সপ্লিসিটলি লেখা নাই, তোমাদের প্রবাবলি জাস্ট এই ফর্মুলাটা দেওয়া আছে। তারপর এই গ্রাফটা দেখে রাখতে পারো। বয়েলস লর গ্রাফ হচ্ছে এরকম, ইনভার্সলি প্রপোর্শনাল, প্রেশার যত বাড়াবো ভলিউম তত কমবে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন। তো এটা দেখতে হবে এরকম, ঠিক আছে? এটা হচ্ছে বয়েলস লর গ্রাফ। দেন চার্লস লর গ্রাফ কিরকম? আচ্ছা, চার্লস এখানে পোস্ট্রপিটা পাশে হবে। চার্লস লর গ্রাফ হচ্ছে এরকম দেখতে, টেম্পারেচার যত বাড়াবো ভলিউম তত বাড়বে, এরকম। আর দেন হচ্ছে গেলুসক্স ল, সো এটাই হচ্ছে টেম্পারেচার যত বাড়াবো প্রেশার তত বাড়বে। এগুলোর আরো অনেক গ্রাফ হয়, আমরা এখানে জাস্ট একটা একটা দেখছি। এটা দেখছি ভি ভার্সেস পি, এটা দেখছি ভি ভার্সেস টি, এটা দেখছি পি ভার্সেস টি, বাট এগুলোর অ্যাকচুয়ালি ভি ভার্সেস টি, টি ভার্সেস ভি অনেক ভ্যারিয়েশন হইতে পারে, আমরা জাস্ট বেসিকগুলো দেখছি। অ্যান্ড তিনটার কম্বাইনটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, অ্যান্ড এখানে তোমার এন হচ্ছে মোল নাম্বার অফ গ্যাস, কতটুক গ্যাস নিয়ে কাজ করতেছো, প্রেশার হচ্ছে ইন প্যাসকেল ইউনিট,
ভলিউম হচ্ছে ইন মিটার কিউব ইউনিট, এটা হচ্ছে ইন মোল, ক্যাপিটাল আর হচ্ছে ইউনিভার্সাল আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট। এটার ভ্যালু কত ছিল বলো তো, কারণ মনে আছে? এটা ক্যাপিটাল আর, এটার ভ্যালু কত? এটা ক্যালকুলেটরে দেওয়া আছে, এটা হচ্ছে 8.314, ঠিক আছে, এটা মুখস্থ রাখবা। এটা ইউনিট হচ্ছে জুল পার মোল পার কেলভিন আর জুল পার কেলভিন পার মোল, অ্যান্ড এইটা হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন। সো কারো কি কোথাও কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো আমাদের এখন হচ্ছে আমরা কিছু ম্যাথ দেখি আমরা। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু, ভাইয়া উপর হ্যাঁ হ্যাঁ পার্টটা বলো। একবার দেখাবা? হ্যাঁ শিওর। হ্যাঁ একটু। হ্যাঁ থ্যাঙ্কস। এই চ্যাপ্টারটা কি একটু পুরোটা দেখা যায় যাবে? টরিসেলের স্থিতিস্থাপক কতগুলো? একটু আরেকবার বলো, আমি বুঝি নাই। ভাইয়া টরিসেলের পরীক্ষা আর হচ্ছে ও আচ্ছা, স্থিতিস্থাপকতা এর টরিসেলিস ভিতরে দেখা এক্সপেরিমেন্ট যায়। আর হচ্ছে ব্যারোমিটার, বুঝছি। হুম, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ ওইটা আমি দেখাইতাম, এটা মনে করে দেওয়ার জন্য থ্যাঙ্কস, আমি দেখাচ্ছি। আচ্ছা, ব্যারোমিটার কিভাবে কাজ করে এটা দেখাই। তো ব্যারোমিটার হচ্ছে একটা অ্যাপারেটাস আর একটা অ্যারেঞ্জমেন্ট যেখানে তুমি অ্যাকচুয়ালি ইসের তোমার অ্যাটমসফিয়ারের প্রেশার বের করতে পারবা। তো এটা কিভাবে কাজ করে, এখানে একটা এরকম একটা মার্কারির জার থাকে এখানে, অ্যান্ড এখানে হচ্ছে একটা এরকম একটা উল্টা করা টেস্ট টিউবের মতো থাকে, একটা লম্বা টেস্ট টিউব যেটার লেন্থ হচ্ছে অলমোস্ট 1 মিটার। আর দাঁড়াও, টু সাইডে আঁকি, এটার লেন্থ হচ্ছে অলমোস্ট 1 মিটার। এখান থেকে আমরা আরো একটা জিনিস করব, সেটা হচ্ছে প্রেসারের একটা নতুন ইউনিট ডিরাইভ করব। আর এখানে হচ্ছে মার্কারি দেওয়া থাকে, তো এই হচ্ছে মার্কারি। ওকে, তো ব্যারোমিটার দিয়ে কি করে? ব্যারোমিটার দিয়ে হচ্ছে তুমি অ্যাটমসফিয়ারের প্রেসার মেজার করতে পারবে, অ্যান্ড এটা তোমার ওয়েদার প্রেডিকশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ তোমার অ্যাটমসফিয়ারের প্রেসারের উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারি যে আজকে তোমার এখানে কি লো প্রেশার নাকি হাই প্রেশার, এখানে কি ঝড় আসার চান্স আছে নাকি বৃষ্টি পড়ার চান্স আছে, ইটসেট্রা। তো কীভাবে কাজ করে এটা? তো এটার ভিতরে হচ্ছে মার্কারি দেওয়া থাকে পুরোটা, এখান থেকে এই পর্যন্ত আমরা দেখি। ওয়েট, এখানে হচ্ছে মার্কারি দেওয়া থাকে এটার ভিতরে, অ্যান্ড দেখা যায় নর্মাল অবস্থায় এই মার্কারিটা এরকম একটা হাইটে থাকে, যেই হাইটটা হচ্ছে 76 সেন্টিমিটার। এখানে এই টেস্ট টিউবটা বা এই কলামটার ভিতর হচ্ছে মার্কারি দেওয়া, আর এখানেও মার্কারি। তো এটা নিচে পড়ে যায় না, ঠিক আছে? তো তোমার মনে কোশ্চেন আসতে পারে এটা নিচে পড়বে না কেন, মানে এটা তো আমাদের দেখে মনে হতে পারে যে এখানে সব মার্কারি তো নিচে পড়ে যাওয়ার কথা, বাট দেখা যায় এটা এখানে এইভাবেই থাকে, এটা পড়ে যায় না কেন? বিকজ এই যে তোমার মার্কারিটা দেখতেছো, এটার হাইট হচ্ছে এই সারফেস থেকে 76 সেন্টিমিটার হয়, এই হাইটটা হচ্ছে 76 সেন্টিমিটার নর্মালি। এটার গায়ে এরকম দাগ কাটা থাকে, তো ওইখান থেকে দেখা যায় যে এই লেন্থটা হচ্ছে 76 সেন্টিমিটার। তো এটা নিচে পড়ে যায় না এই কারণে যে এখানে কি আছে, অ্যাটমসফিয়ার, আমাদের মাথার উপর অ্যাটমসফিয়ার আছে, তো অ্যাটমসফিয়ার এইখানে একটা প্রেশার ক্রিয়েট করে ডেফিনেটলি। তো
তো আমরা জানি যে অ্যাটমসফিয়ারের একটা প্রেশার আছে, তো অ্যাটমসফিয়ার এখানে প্রেশার ক্রিয়েট করে। তো এই যে অ্যাটমসফিয়ারের যে এয়ার পার্টিকেলগুলা, তাদের জন্য এখানে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে অল টাইম। ঠিক আছে? আর এই যে মার্কারির যে কলামটা আছে, সেই মার্কারির কলামটাও কিন্তু এইখানে একটা প্রেশার এক্সার্ট করতেছে এই জায়গাতে। সেটা আমরা জানি, আমরা শিখে আসছিলাম যে আমাদের যদি এরকম থাকে, ধরো আমরা যদি একটা ওয়াটার কলাম চিন্তা করি বা একটা ফ্লুইডের কলাম চিন্তা করি, তখন আমরা সেই ফ্লুইড কলামের ভিতর কোনো একটা পয়েন্টে প্রেশার কত হবে সেটা মেজার করার একটা ফর্মুলা ডিরাইভ করছিলাম। সেটা কি ছিল? P is equal to H rho G, যেখানে H হচ্ছে তোমার ডেপথ অফ দ্যাট পয়েন্ট ফ্রম দি ওপেন সারফেস অফ লিকুইড, H রো হচ্ছে ডেন্সিটি অফ দ্য ফ্লুইড, আর G হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। তো এইখানে কিন্তু এই যে মার্কারি কলামটা, সেই কলামটার জন্য কিন্তু এখানে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, অ্যান্ড সেই প্রেশারটা কিন্তু ট্রান্সমিট হয়ে এই ফ্লুইডে চলে আসতেছে। তো দেখা যায় 76 সেন্টিমিটার যখন হাইট থাকে, ওই মোমেন্টে যতটুক প্রেশার এইখানে ক্রিয়েট হচ্ছে এই মার্কারির কলামটার জন্য, সেই প্রেশারটা অ্যাটমসফিয়ারের প্রেশারকে ব্যালেন্স করার জন্য বা কাউন্টার ব্যালেন্স করার জন্য ইনাফ হয়। ওকে, তো এর জন্য ও আর নিচে পড়ে যায় না, মানে বলতে পারো যে ও নিচে পড়তে চায়, বাট ওই যে অ্যাটমসফিয়ারের যে প্রেশারটা ওকে এখানে আটকায় রাখছে। ও যদি নিচে পড়তে চায়, চিন্তা করে দেখো, যদি নিচে পড়তে চায় তখন কিন্তু এইখানে মার্কারির হাইটটা কিন্তু উপরে উঠতে চাইবে, রাইট? বাট ওইটা রেজিস্ট করতেছে কি অ্যাটমসফিয়ারের প্রেশার। তো এই অবস্থায় এটা ব্যালেন্সড থাকে। যখন 76 সেন্টিমিটার হাইট হয় এই মার্কারির কলামটার, ওই মোমেন্টে তোমার এই অ্যাটমসফিয়ারের প্রেশারের সাথে এটা পারফেক্টলি ব্যালেন্সড হয়। তো দেখা যায় এইটা নিচে পড়ে না, আর এই অবস্থায় এটা স্টেবল থাকে। ওকে, আচ্ছা সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ আবার। তো যেটা বলতেছিলাম, এইখানে হচ্ছে যখন মার্কারির হাইট হচ্ছে 76 সেন্টিমিটার থাকে, তখন যে প্রেশারটা এখানে ক্রিয়েট হয়, ওই প্রেশারটা অ্যাটমসফিয়ারের প্রেশারকে ব্যালেন্স করে। তো অথবা বলতে পারো অ্যাটমসফিয়ারের প্রেশার হচ্ছে এই অ্যামাউন্ট অফ মার্কারির প্রেশারটাকে ব্যালেন্স করার জন্য ইনাফ। তো দেখা যায় এই মার্কারিটা নিচের দিকে নামে না, যদি নিচের দিকে নামতে চায় তখন এই হাইটটা এখানে তোমার উপরের দিকে উঠবে, তো ওইটা অ্যাকচুয়ালি ওই অ্যাটমসফিয়ারের প্রেশার উঠতে দেয় না। ঠিক আছে? সো এইটা হচ্ছে ব্যারোমিটারের প্রিন্সিপাল। আর এইখানে এই যে উপরের যে তোমার ফাঁকা জায়গাটা থাকে, এইটা হচ্ছে একটা ভ্যাকুয়াম। এই জায়গাটা মানে অ্যাকচুয়ালি যেটা করা হয়, মানে এই জায়গাটা এটা এরকম 76 সেন্টিমিটারই দেওয়া হয় না। যেটা করা হয়, ফার্স্টে এরকম একটা টিউব নেওয়া হয়, মানে 1 মিটার লেংথের বা যে কোনো লেংথ 76 সেন্টিমিটার থেকে বেশি, সেটা পুরোটা মার্কারি দিয়ে ফিল আপ করা হয় ফার্স্টে। দেন ওইটাকে উল্টায়ে এরকম মার্কারির জারের ভিতর রাখা হয়। সো যখন এইভাবে রাখা হয় তখন দেখা যায় প্রথমে মার্কারি নিচে পড়া শুরু করে। ঠিক আছে? কারণ প্রথমে মার্কারির যে হাইট, সেইটা যতটুক প্রেশার এখানে ক্রিয়েট করতেছে সেটা অ্যাটমসফিয়ারের প্রেশার থেকে অনেক বেশি, বিকজ এখন হাইট অনেক বেশি। তো আস্তে আস্তে এটা নিচের দিকে নামতে থাকে স্লোলি, আর এখানে ওই মার্কারিগুলো নিচে নেমে এইখানে আস্তে আস্তে উপরে উঠতে থাকে। একটা সময় এটা 76 সেন্টিমিটার হাইটে আসে এখান থেকে, অ্যান্ড ওই সময় অ্যাটমসফিয়ারের প্রেশার আর এই মার্কারির প্রেশারটা ব্যালেন্সড হয়, অ্যান্ড ব্যালেন্সড হলে ওই জায়গায় স্টপ করে। তো এই জায়গায় কিন্তু তাহলে ফাঁকা রয়ে গেল, মানে একদম অ্যাবসলিউটলি এখানে কিছু নাই, রাইট? কোনো এয়ারও নাই। তো এইটা হচ্ছে একটা ভ্যাকুয়াম। ওকে, অ্যান্ড এইটাকেই তোমার টরিসেলিস ভ্যাকুয়াম বলে, বা টরিসেলির শূন্যস্থান। টরিসেলি বানান প্রবাবলি এরকম, আমার ঠিক খেয়াল নাই। ওকে, তো এইটাই হচ্ছে টরিসেলির শূন্যস্থান। আর এটা ইউজ করে হচ্ছে তোমার অ্যাটমসফিয়ারের প্রেশার মেজার করা যায়। অনেক সময় দেখা যায় অ্যাটমসফিয়ারের প্রেশার অনেক বেড়ে যেতে পারে। তো অ্যাটমসফিয়ারের প্রেশার যদি বেড়ে যায়, তাহলে চিন্তা করো অ্যাটমসফিয়ার এখানে হিউজ প্রেশার দিচ্ছে, তো সেইটা ব্যালেন্স করার জন্য এখানে মার্কারিও কিন্তু বেশি থাকা লাগবে। তো অ্যাকচুয়ালি যেটা হয়, অ্যাটমসফিয়ার এত বেশি প্রেশার দেয়, ওই প্রেশারগুলোর জন্য আস্তে আস্তে মার্কারি এই দিক দিয়ে উপরে উঠতে থাকে। ওকে, বাট এটা একদম পুরো টাইম উপরে উঠবে না। একটা সময় দেখা যাবে এমন একটা হাইটে উঠছে
যেই হাইটের ওই মার্কারির টোটাল প্রেশারটা আবার অ্যাটমসফিয়ারের প্রেশারকে ব্যালেন্স করতেছে। তো তোমার অ্যাটমসফিয়ারের প্রেশার যদি বেড়ে যায় বা তোমার যদি বায়ুচাপ বাড়ে, তখন দেখা যায় যে এই ব্যারোমিটারের হাইটটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। আবার যদি ধরো এরকম হয় যে তোমার 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 লোকালিটিতে হচ্ছে লো প্রেশার ক্রিয়েট হয়েছে, দ্যাট ইজ সাডেনলি অ্যাটমসফিয়ারের প্রেশার কমে গেছে, তো তখন দেখা যাবে যে আস্তে আস্তে এটা নিচের দিকে নেমে আসবে। কারণ অ্যাটমসফিয়ারের প্রেশার যদি কমে যায় তাহলে এত বেশি হাইটের মার্কারি অ্যাটমসফিয়ারের প্রেশার ব্যালেন্স করতে পারবে না, তো ও আস্তে আস্তে নিচে নামতে থাকে। একটা হাইটে গেলে তখন এটা ব্যালেন্সড হয়। একটা হাইটে যাওয়ার পর দেখা যায় যে এই হাইটের জন্য যতটুকু প্রেশার এখানে ক্রিয়েট হইতেছে সেটা অ্যাটমসফিয়ারের প্রেশারকে ব্যালেন্স করার জন্য ইনাফ। আদিবা, বুঝছো এটা? জি জি ভাই। আচ্ছা, সো এইটা বুঝতে পারলাম ব্যারোমিটার কিভাবে কাজ করে। ব্যারোমিটার প্রিন্সিপালটা খুবই সহজ। অ্যাটমসফিয়ারিক প্রেশার বাড়লে হাইট বাড়ে, অ্যাটমসফিয়ারিক প্রেশার কমলে হাইট কমে। এখন ইউজুয়ালি যেটা দেখা যায়, মানে যখন নর্মাল থাকে তখন 76 সেন্টিমিটার দেখা যায় এখানে। তো আমরা তোমার 76 সেন্টিমিটারের মানে আমরা বলতে পারি এরকম যে নর্মাল অবস্থায় অ্যাটমসফেরিক প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেশার, এটা আমরা দেখে আসছি। 1 অ্যাটমসফেরিক প্রেশার যেটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার 10 13 25 প্যাসকেল। 10 13 25 প্যাসকেল। আর ওইটা অ্যাকচুয়ালি দেখো 76 সেন্টিমিটার মার্কারি দিয়ে ব্যালেন্সড হয়। তো এর জন্য অ্যাকচুয়ালি প্রেশারের একটা ইউনিটই হয়ে গেছে 76 সেন্টিমিটার মার্কারি। এটা প্রেশার একটা ইউনিট 76 সেন্টিমিটার মার্কারি। আর এটা কতটুকুর সমান? এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই 1 এটিএম এর সমান। 1 এটিএম প্রেশার মানে 76 সেন্টিমিটার মার্কারিক প্রেশার। অথবা এটাকে মিলিমিটার দিয়েও লেখে অনেক সময়, যেটা হচ্ছে 760 মিলিমিটার মার্কারিক প্রেশার। ওকে, তো নর্মাল অবস্থায় অ্যাটমসফিয়ারের প্রেশার থাকে 760 মিলিমিটার মার্কারিক প্রেশার। যখন প্রেশার বাড়ে এটাও বাড়ে, অ্যান্ড তখন হাইটটাও বাড়ে আর কি। আর এই উপরের এটাকে বলে টরিসেলিস ভ্যাকুয়াম, এখানে কিছু থাকে না। ওকে, ওই জায়গাটা ভ্যাকুয়াম। এখানে একদম যে অ্যাকচুয়ালি ভ্যাকুয়াম থাকে তা না, এখানে হচ্ছে কিছুটা ওই মার্কারিক ভেপার থাকে, মানে কিছু তোমার তোমার ভেপোরাইজড মার্কারি এখানে পাওয়া যায়। ঠিক আছে, এটাই। সো ব্যারোমিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল বোঝো নাই কেউ আসো? বা এই প্রেশারে এই ইউনিটটা বোঝো নাই? তোমরা চাইলে এই কনভার্সনগুলো করতে পারো যে 1 এটিএম সমান হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারিক প্রেশার। দেন আমার কোশ্চেন হচ্ছে যে 5 প্যাসকেল তাহলে কত মার্কারিক প্রেশার? কত মার্কারিক প্রেশার মানে কত মিলিমিটার এইচজি প্রেশার? এটা সেটা কনভার্ট করে দেখো। 1 এটিএম এ হচ্ছে এত প্যাসকেল, আবার 1 এটিএম এ হচ্ছে এত সেন্টিমিটার মার্কারিক প্রেশার, তো 5 প্যাসকেলে কত মিলিমিটার মার্কারিক প্রেশার। আরেকটা জিনিস আমরা বের করতে পারি, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ মার্কারি। এখান থেকে আমরা মার্কারি ডেনসিটিটাও বের করতে পারি এই ইনফরমেশনটা থেকে। তো সেটা কিভাবে বের করব দেখো। তো P ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ রো জি। তো এই যে 76 সেন্টিমিটার মার্কারি এখানে আছে, তার মানে আমরা বলতে পারি যে একদম লোয়েস্ট পয়েন্টের প্রেশার হবে, লোয়েস্ট পয়েন্টটা হচ্ছে 76 সেন্টিমিটার ডেপথে আছে, তো লোয়েস্ট পয়েন্টের ডেপথ হচ্ছে 76 সেন্টিমিটার আর 0.76 মিটার ইন্টু মার্কারি ডেন্সিটি, যেটা আমরা বের করতে চাই, আর হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ইজ ইকুয়াল টু কত? এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেশার। তো এটা ইজ ইকুয়াল টু হচ্ছে মানে এই প্রেশারটাই আলটিমেটলি অ্যাটমসফিয়ারের প্রেশারকে ব্যালেন্স করতেছে নর্মাল অবস্থায়, উইচ ইজ 1 এটিএম। আর 1 এটিএমে হচ্ছে 10 13 25 প্যাসকেল। প্যাসকেল মানে হচ্ছে বেসিক্যালি নিউটন পার মিটার স্কোয়ার। সো এখান থেকে আমরা রো এর ভ্যালু বের করতে পারবো। আমরা বোথ সাইডে এসআই ইউনিট নিছি, সো আমাদের রোটা কেজি পার মিটার কিউবেই আসবে। সো আমরা এখান থেকে পাবো তোমার রো ইজ ইকুয়াল টু 10 13 25 ডিভাইডেড বাই 0.76
into 9.8. 10, 13, 25 divided by 0.76 into 9.8. তো মার্কারির প্রেসার হচ্ছে 13,600 অ্যাপ্রক্স, এত কেজি পার মিটার কিউবড। বুঝা গেছে? অ্যান্ড তুমি চাইলে এটা ভেরিফাই করে দেখতে পারো, এখানে আমি দেখাই, ওয়েট আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা মার্কারি প্ল্যানেট চলে আসছে, মার্কারি, হ্যাঁ 13,600। ওকে, তো এটা অ্যাকচুয়ালি তোমার মুখস্থ রাখা লাগে না, তুমি যদি জাস্ট ওই 76 সেন্টিমিটারটা মুখস্থ রাখো তাহলেই এটা বের করতে পারবো। আচ্ছা, আরেকটা কোশ্চেন, আরেকটা জিনিস একটু বলি। আমরা এই যে ডেনসিটি বলতেছি, ডেনসিটি হচ্ছে পার ইউনিট ভলিউমে কতটুক ম্যাস থাকে, ডেনসিটি হচ্ছে রো আর কি, রো এরকম। তো রো ইজ ইকুয়াল টু হচ্ছে ম্যাস বাই ভলিউম, অর ম্যাস হচ্ছে অ্যাকচুয়ালি ডেনসিটি টাইমস ভলিউম। তো ইউজুয়ালি আমরা যখন কোনো ম্যাথ করি তখন আমরা ইউজুয়ালি যে কাজটা করি সেটা হচ্ছে আমরা ডেনসিটিটা কনস্ট্যান্ট ধরি, ঠিক আছে? তো ডেনসিটির একটা ফিক্সড ভ্যালু থাকে। তো এখন চিন্তা করো কোনো একটা তোমার অবজেক্টের ডেনসিটি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে দেখো আমি যদি এখানে এম প্লট করি আর এদিকে যদি ভি প্লট করি, মানে ভলিউম হচ্ছে এক্স অ্যাক্সিসে আর ম্যাস হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, অ্যান্ড ডেনসিটি যদি কনস্ট্যান্ট হয়, চিন্তা করে দেখো এম হচ্ছে আমাদের এখানে ওয়াই আর ভলিউম হচ্ছে এখানে এক্স, তাহলে রো হচ্ছে অ্যাকচুয়ালি কাইন্ড অফ ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই হচ্ছে মানে এই যে ওয়াই হচ্ছে অ্যাকচুয়ালি এম এক্স, মানে রো ইন্টু এক্স। তো আমরা তোমার পরে আসছি, আমরা হচ্ছে তোমার স্ট্রেট লাইন পরে আসছি। তো এখানে দেখছিলাম যে অরিজিন দিয়ে পাসিং স্ট্রেট লাইনগুলো দেখতে হয় এরকম, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। তো এই গ্রাফটাও দেখতে ওই টাইপের হবে। আর এটা যদি তোমার ডেনসিটিটা যদি ফিক্সড থাকে, দ্যাট ইজ ডেনসিটিটা যদি পুরো অবজেক্টে ইউনিফর্মলি থাকে, সব জায়গায় যদি সেম ডেনসিটি থাকে, তখন এই গ্রাফটার স্লোপ অ্যাকচুয়ালি ফিক্সড থাকে। এই স্লোপটাই হচ্ছে বেসিক্যালি এই যে রো, বিকজ তুমি যদি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর সাথে এটা কম্পেয়ার করো, তাহলে রোর জায়গায় অ্যাকচুয়ালি এম পাওয়া যায়। ওকে, তো একটা ম্যাস ভার্সেস ভলিউম গ্রাফের ডেনসিটি পাওয়া যায় তার স্লোপ থেকে। ওকে, এখন আমরা এক কাজ করি, ধরো আমি ম্যাস বের করতে চাই। তো ম্যাস বের করার জন্য আমি হচ্ছে ডেনসিটি ইন্টু ভলিউম করি, রাইট? তো আমার যদি একটা অবজেক্টের ডেনসিটি সব জায়গায় ফিক্সড থাকে, ধরো এইখানে হচ্ছে আমরা ডেনসিটি প্লট করব আর এইখানে হচ্ছে ভলিউম প্লট করব, আর এইখানে ধরো আমার কাছে একটা বল আছে, একটা স্ফিয়ার আছে, তো ওই স্ফিয়ারটার হচ্ছে সব জায়গায় তোমার ডেনসিটি সেম, ঠিক আছে? ও হচ্ছে সব জায়গায় ডেনসিটি সেম, সব জায়গায় ম্যাস একই অ্যামাউন্টে আছে। তো তখন আমরা যদি ওর আলাদা আলাদা ভলিউম চিন্তা করি, সব জায়গায় ওর ডেনসিটি যেহেতু সেম, আমরা এরকম একটা গ্রাফ পাবো যে ভলিউম যাই হোক, ভলিউম 1 মিটার কিউব হোক, ভলিউম 4 মিটার কিউব হোক, যাই হোক ডেনসিটিটা অলওয়েজ সেম। ডেনসিটি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। এখন চিন্তা করো যে তাহলে তুমি ম্যাস কিভাবে বের করবা? তো ধরো আমার এই অবজেক্টটার ভলিউম হচ্ছে ভি, তো এই হচ্ছে সেই ভি। ওকে, আমরা ভলিউম নিলাম। এখন দেখো তুমি ম্যাস বের করতে চাইলে কি করো? ম্যাস বের করতে চাইলে হচ্ছে ডেনসিটির সাথে ভলিউম মাল্টিপ্লাই করো। তো এখানে তোমার ডেনসিটি হচ্ছে এতটুক, এই ভ্যালুটা, এই লেন্থটা, এটা হচ্ছে তোমার ডেনসিটি, বিকজ এই অ্যাক্সিসে ডেনসিটি নিছো। আর এই ভ্যালুটা হচ্ছে তোমার ভলিউম। সো ডেনসিটি ইন্টু ভলিউম করলে ম্যাস পাওয়া যায়। আর গ্রাফিক্যালি এই যে এটা কি বোঝায় বলো তো? আমি যদি এখানে এইটা ইন্টু এইটা করি তাহলে কি পাবো? ম্যাথ। না না, এই গ্রাফে কি পাবো? এখানে তো ম্যাথ পাবো, বাট
এই গ্রাফটায় রো ইনটু, এরিয়া পাবো। হ্যাঁ এরিয়া অফ এ হ্যাঁ, এটা হচ্ছে এই যে এরিয়াটা দেখতেছো, এই এরিয়াটা পাওয়া যাবে এখানে। ওকে, এই এরিয়াটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার তাহলে ম্যাস ইন্ডিকেট করবে। তো আমরা বলতে পারি একটা ডেনসিটি ভার্সেস ভলিউম গ্রাফের এরিয়া হচ্ছে তোমার ম্যাস ইন্ডিকেট করে। ওকে, তো এই আইডিয়াটা কেন আমি করলাম, আমি তো জাস্ট মাল্টিপ্লাই করলেই হয়, বাট এটা দেখা দিচ্ছি এই কারণে যে ধরো অনেক সময় তুমি এরকম ফেস করবা যে একটা অবজেক্টের হয়তো ডেনসিটি এক একটা জায়গায় এক এক রকম। ওকে, ফর এক্সাম্পল ধরো আমরা এরকম একটা বল চিন্তা করলাম, বা একটা ধরো সিলিন্ডার চিন্তা করলাম এরকম, এটা একটা সিলিন্ডার আমরা সামনে থেকে দেখতেছি। তো ধরো এই সিলিন্ডারটার ডেনসিটি, মানে এই সিলিন্ডারটা বানানো হয়েছে খুব উইয়ার্ড ভাবে, উপরের দিকে খুব কম ডেনসিটি এটার, আর নিচের দিকে অনেক বেশি ডেনসিটি, মানে নিচের দিকে এটা খুব হেভি। ওকে, বা নিচের দিকে ম্যাস অনেক বেশি দেওয়া, ঠিক আছে। তো ধরো এখানে আমাদের ডেনসিটির ইয়াটা দেখতে এরকম, wait একটু এটা আরেকবার ড্র করি, ওয়েট। এখানে এটা হচ্ছে আমাদের একটা ধরো সিলিন্ডার, বাট এই সিলিন্ডারটার তোমার ডেনসিটি হচ্ছে ইউনিফর্ম না। তো ধরো এইটার উপরের দিকে ডেনসিটি এক ধরনের, আবার নিচের দিকে ডেনসিটি এক ধরনের, ঠিক আছে। তো আমরা এখানে কালার দিয়ে বোঝাচ্ছি কোথায় ডেনসিটিটা কীরকম। তো ধরো উপরের দিকে ডেনসিটি অনেক বেশি, তো অনেক কম, তো এর জন্য এখানে ধরো আমি এরকম ইয়েলো কালার দিলাম। আর নিচের দিকে ডেনসিটি হচ্ছে অনেক বেশি, তো এখানে আমি রেড কালার দিলাম। আর মাঝখানে হচ্ছে ওই মানে এটা মানে উপর থেকে নিচে বাড়তেছে আর কি, ধরো এরকম এরকম। ওকে, তো এই হচ্ছে আমাদের সিলিন্ডারটা। কই গেল আবার, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের সিলিন্ডার, যেটার ডেনসিটি হচ্ছে উপরের দিকে অনেক কম, নিচের দিকে অনেক বেশি। তো এই টাইপের জিনিসের আমরা ম্যাস কিভাবে বের করব? ওইখানে কি ডেনসিটি ইনটু ভলিউম করে দিলেই হবে? এখানে তো ডেনসিটি আলাদা আলাদা, রাইট? তো সেটা কিভাবে করব, সেটাই হচ্ছে কোশ্চেন। তো আমরা যেহেতু এখন বুঝি যে আসলে জাস্ট ডেনসিটি ইনটু ভলিউম মাল্টিপ্লাই করা না, এটা হচ্ছে জাস্ট একটা গ্রাফ যদি থাকে, আমি তখন ওই গ্রাফের এরিয়াটা বের করলেই ম্যাস বের হয়ে যাবে, ঠিক আছে। তো ধরো আমাদের এই যে সিলিন্ডারটা, এইটার ডেনসিটি এরকম যে তুমি যত উপর থেকে নিচের দিকে যাবা, ধরো তুমি উপর থেকে যদি এখানে হচ্ছে মানে উপর থেকে যত নিচের দিকে যাবা তত এটা বাড়তে থাকবে, অ্যান্ড সেটার একটা গ্রাফ দেওয়া আছে এরকম, যে এখানে ডেনসিটি ভার্সেস ভলিউম, তুমি যত উপর থেকে নিচে যাবা তত তুমি কি বেশি ভলিউম কনসিডার করতেছো, তাই না? তুমি যদি এইখানে থাকো তখন তোমার কনসিডারিং ভলিউম হচ্ছে এইটুক, আবার তুমি যদি এইখানে থাকো তখন তোমার কনসিডার্ড ভলিউম হচ্ছে এতখানি। সো যত তুমি নিচের দিকে নামবা তত তোমার ভলিউম তুমি বেশি কনসিডার করতেছো। তো ধরো এখানে এরকম একটা গ্রাফ দেওয়া আছে যে আমাদের এই অবজেক্টটার ডেনসিটি হচ্ছে এইভাবে চেঞ্জ হয়, ঠিক আছে। যত ভলিউম বেশি নিবা, মানে উপর থেকে নিচের দিকে যত বেশি ভলিউম নিবা, তত তোমার ডেনসিটি বাড়তে থাকবে। তো গ্রাফটা দেখতে এরকম, ডেনসিটি ভার্সেস ভলিউম গ্রাফটা দেখতে এরকম। অ্যান্ড ধরো ডেনসিটির একটা ইকুয়েশনই দেওয়া আছে। ডেনসিটির ইকুয়েশনটা হচ্ছে যে তোমার, আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন বুঝি, y ইজ ইকুয়াল টু mx প্লাস সি টাইপের। তো ধরো এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3 প্লাস ধরো 2v। ওকে, তো এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে। তো এখন আমি বললাম এই সিলিন্ডারটার তোমার ভলিউম হচ্ছে 6 মিটার কিউব, এটার ভলিউম হচ্ছে 6 মিটার কিউব। তো তুমি কি করবা, তুমি তোমার ওই গ্রাফ থেকে 6 মিটার কিউবের লাইনটা বের করবা, মানে কোথায় 6 মিটার কিউব হয়, অ্যান্ড দেন ওইখানে এই লাইনটা ড্র করবে। অ্যান্ড এখন তুমি যদি জাস্ট এই এরিয়াটা বের করো, এই যে এরিয়াটা এখানে দেখতেছো, তাহলেই কিন্তু তোমার ম্যাথটা বের হয়ে আসবে। এখন এই এরিয়াটা বের করতে পারবা তোমরা? কিভাবে করা যায় এটা বলো তো? হ্যাঁ, গুড।
এটা হচ্ছে ট্রাপিজিয়াম। এখানে এই লেন্থটা কত হবে বলো তো? এটা এইটা 3, এইটা 6, ওই লেন্থটা কত বলো তো? 15 হ্যাঁ, কিভাবে বলছো? ইকুয়েশনটা প্লট করে হ্যাঁ, এখানে ভলিউম যদি তুমি এখানে বসাও 6 2 যা 12 প্লাস 3, সো ওইখানে তুমি করেসপন্ডিং ডেনসিটি পাবা, তো এটা হচ্ছে 15। ওকে, অ্যান্ড এখন এটার ভলিউম মানে এরিয়া বের করা সহজ। সো আমাদের এরিয়া হচ্ছে হাফ ইন্টু 3 প্লাস 15 টাইমস 6, উইচ ইজ 18 টাইমস হচ্ছে 3, 54। তার মানে এই পুরো সিলিন্ডারটার ম্যাস হচ্ছে 54 কেজি। সো আই হোপ বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি ডেনসিটি আর ভলিউম এই গ্রাফের মাঝখানে এরিয়াই হচ্ছে ম্যাস ইন্ডিকেট করে। এইটা বের করতে পারবা? এইটাই ধরো লাস্ট, এরপর আমরা ক্লাস শেষ করব। ধরো এরকম একটা ডেনসিটি ভার্সেস ভলিউম গ্রাফ। তো এটার ডেনসিটি গ্রাফটা দেখতে এরকম। এরকম উইয়ার্ড ডেনসিটি ডিস্ট্রিবিউশন, মানে একদম উপরের দিকেও একদমই ডেনসিটি নাই, আবার একদম লাস্টের দিকে ডেনসিটি নাই, বাট মাঝখানে ডেনসিটি অনেক বেশি। ঠিক আছে, হইতে পারে এরকম একটা ম্যাটেরিয়াল আমরা বানাইলাম যেখানে, বা একটা সিলিন্ডার টাইপের বানাইলাম যেটার হচ্ছে উপরের দিকে ডেনসিটি একদম 0, নিচের দিকে ডেনসিটি 0, আর এইখানে ডেনসিটি অনেক বেশি। ওকে, তো এইটার মানে এখানে তুমি ম্যাস কিভাবে বের করবা? আমি ধরো এখানে বললাম যে অবজেক্টের ভলিউম হচ্ছে 6 মিটার কিউব, আর এখানে তোমার পিক ডেনসিটিটাও হচ্ছে 3, ঠিক আছে, 3 কেজি পার মিটার কিউব। We are 14.137 kg. হ্যাঁ, কিভাবে বের করছো একটু বলো? দেখে হাফ সার্কেলের এরিয়া বের হ্যাঁ, করছি। হাফ সার্কেলের এরিয়া, ভেরি গুড। এটা হচ্ছে জাস্ট পাই আর স্কোয়ার ওভার 2। তো আমাদের এখানে রেডিয়াস হচ্ছে 3, সো আমরা পাবো তোমার 9 পাই বাই 2। ওকে, এটা 14.137। আচ্ছা, সো আমরা ক্লাস এই পর্যন্তই রাখি। তোমাদের হচ্ছে বুয়ান্সির উপর একটা ম্যাথ আমি